হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজর অথবা মাইনরে বেঙ্গলি রেখেছো। তোমরা জানো যে মেজরের যে পার্ট 3 আছে, যার কোড নাম্বার হচ্ছে 4013, এবং মাইনরের যে সিলেবাস বেঙ্গলির সেটা একই, তবে কিছুটা একটু বেশি কম আছে, যেমন মেজরে একটু বেশি আছে বা মাইনরে একটু কম আছে। এগুলো আমি তোমাদের এর আগে আলোচনা করে দিয়েছিলাম, এবং মাইনর থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম তার থেকে কিছু প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছে, যেমন ছন্দের শর্ট কোয়েশ্চেন। এগুলো তোমরা যারা মেজরে বেঙ্গলি রেখেছো তোমরাও করতে পারবে, অর্থাৎ মেজর 3 হিসাবে। এবং মাইনরেরও কিছু যে আরও দিয়েছিলাম, যেমন অলংকার থেকে কিছু শর্ট কোয়েশ্চেন দিয়েছিলাম, সেগুলোও তোমরা করতে পারবে। তো আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে যে 6টা প্রশ্ন আছে ওপরের, দেখো এখানে দল বা অক্ষর কাকে বলে, কয় প্রকার, দল বা অক্ষরের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, কলা বা মাত্রার বৈশিষ্ট্য লেখো, জ্যোতির বৈশিষ্ট্য লেখো, ছেদ ও জ্যোতির পার্থক্য নিরূপণ করো, এবং পর্ব ও পর্বাঙ্গ বলতে কি বোঝায়। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে তোমরা দেখো। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে দল বা অক্ষর কাকে বলে এবং কয় প্রকার কি কি। এটা তোমরা এখান থেকে বলবে। দল বা অক্ষর বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যে হ্রস্বতম অংশটুকু বা ধ্বনিটুকু উচ্চারিত হয় সেই অংশ বা ধ্বনির নাম হলো দল বা অক্ষর। একটি দল বা অক্ষরের মধ্যে একাধিক স্বরধ্বনি থাকতে পারে না, তাই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে অংশটি উচ্চারিত হয় তার মধ্যে একাধিক ব্যঞ্জনধ্বনি থাকলেও স্বর থাকে একটি। এরপর বলবে দল বা অক্ষর 2 প্রকার, স্বরান্ত বা মুক্ত দল এবং ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল। তোমরা এটাকে এইভাবে স্ট্রাকচার ওয়াইজ ভাগ করে দেখিয়ে দেবে। এরপর এখানে এসো, দেখো স্বরান্ত বা মুক্ত দল যেটা, যে অক্ষরে শুধু স্বরধ্বনি থাকে বা যে অক্ষর বা দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বা মুক্ত দল বলে। যেমন দেখো ত্রিজামা, ত্রিটা এইভাবে লিখবে সমান দিয়ে ত্র যুক্ত হস্যই, যাটা এইভাবে লিখবে জ নিচে হসন্ত যোগ আ, এবং মা হচ্ছে ম যোগ আ, ভেঙে এইভাবে দেখিয়ে দেবে। এরপর দেখো এখানে 3টি অক্ষরের শেষেই স্বরধ্বনি আছে, তাই এই অক্ষরগুলি হচ্ছে মুক্ত দল। স্বরান্ত বা মুক্ত দল 2 প্রকার, মৌলিক মুক্ত দল ও যৌগিক স্বরান্ত মুক্ত দল। এটাকে এইভাবে স্ট্রাকচার ওয়াইজ ভাগ করে দেখিয়ে দেবে। মৌলিক মুক্ত দল বা যৌগিক দীর্ঘ মুক্ত দল। মৌলিক স্বরান্ত বা মুক্ত দল 2 প্রকার, মৌলিক হ্রস্ব মুক্ত দল, মৌলিক দীর্ঘ মুক্ত দল। আবার আরেকটা করবে এইভাবে, মৌলিক স্বরান্ত মুক্ত দলকে আরও 2টো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মৌলিক হ্রস্ব মুক্ত দল এবং মৌলিক দীর্ঘ মুক্ত দল। বাংলা ছন্দে মুক্ত দলকে 1 মাত্রা ও রুদ্ধ দলকে 2 মাত্রা ধরা হয়। তাহলে এটা হয়ে গেল তোমাদের যেটা ফার্স্ট কোয়েশ্চেন, অর্থাৎ দল বা অক্ষর কাকে বলে, কয় প্রকার কি কি। এবার এটা হচ্ছে দল বা অক্ষরের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এটা খুবই পুরনো বই, তাই খুব যত্ন সহকারে তোমাদের এটা রেখেছি। দেখো এখান থেকে খুবই সহজ করে দেওয়া আছে। অক্ষর বা দলের কয়েকটি বৈশিষ্ট্য, এখান থেকে যে কটা আছে তোমরা সব কটাই দিয়ে দেবে। অক্ষর বা দল হলো শব্দের সবচেয়ে ক্ষুদ্র ধ্বনি। অক্ষর বা দলই শব্দের মুখ্য উপাদান। দল বা অক্ষর অনুযায়ী মাত্রা ও ছন্দ নিরূপিত হয়। দলের উচ্চারণ ভেদে মাত্রার ভিন্নতা ঘটতে পারে। ছন্দের প্রকৃতি অনুযায়ী দল বা অক্ষরের মাত্রা নিরূপিত হয়। আর একটা বলবে অক্ষর বা দলের উচ্চারণ প্রবণতা থেকে লয় নির্ধারিত হয়। এই হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আছে কলা বা মাত্রার বৈশিষ্ট্য লেখো। দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে 1, 2, 3 করে দিয়ে দিয়েছি। কলা বা মাত্রার বৈশিষ্ট্যের মধ্যে করবে 1 হচ্ছে মাত্রা সংখ্যার দ্বারা ছন্দের প্রকৃতি নির্ণীত হয়। 2 হচ্ছে উচ্চারিত ধ্বনির ক্ষুদ্রতম অংশের কলা এবং সমপরিমাণ ধ্বনির উচ্চারণের সময়ের একক হলো মাত্রা। 3 নম্বর, এটা 3 নম্বর হলো একটি হ্রস্বস্বর বা অপসারিত মুক্ত দলের উচ্চারণ করবার সময়টুকু 1 মাত্রা ধরা হয়। অন্যদিকে রুদ্ধদল বা প্রসারিত রুদ্ধদলের উচ্চারণের সময়টুকু 2 মাত্রা ধরা হয়। এরপর তোমরা এই যে পর্ব ও চরণের যে মাত্রার সমতার ওপর যে ছন্দের শ্রুতিমধুর নির্ভর করে বলে তোমরা এই বিষয়টাকে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। দেখিয়ে দিয়ে এই পর্যন্ত বলে এটা কমপ্লিট করবে। এরপর আসছি, দেখো জ্যোতির বৈশিষ্ট্য লেখো।
এখান থেকে বলবে এক হচ্ছে জ্যোতি এক প্রকার বিরতি যা ভাবের ঐক্য রক্ষা করে, জ্যোতি কাব্যের অর্থবোধে সহায়তা করে, জ্যোতি পর্ব পরম্পরা রক্ষা করে, জ্যোতি অর্থবোধক হতে পারে, জ্যোতি চরণের উচ্চারণে শ্রুতি সুষমা আনে এবং উচ্চারণের সময় শ্বাস নেবার প্রয়োজন সিদ্ধ করে জ্যোতি। নির্দিষ্ট স্থানে জ্যোতি না দিলে বাক্য অসংলগ্ন হয়ে পড়ে, ফলে বোঝার অসুবিধা হয়। এরপর হচ্ছে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 5 নম্বর প্রশ্ন। ছেদ আর জ্যোতি, ছেদ হচ্ছে গদ্যের এবং জ্যোতি হচ্ছে গদ্যের। তারপরে দেখো এখানে আছে ছেদে কাল ব্যবধান থাকে না এবং জ্যোতি কাল ব্যবধান গড়ে। ছেদের পর বাক্য শেষ হয়, জ্যোতির পর ধ্বনি প্রবাহ বজায় থাকতে পারে। মূলত অর্থবোধক জ্যোতিচিহ্ন, বাকযন্ত্রের নিয়মিত বিরাম সাপেক্ষ ব্যাপার হলো জ্যোতি। ছেদের ফলে বাক্য শেষ হয়, জ্যোতির পরে বাক্য চলতে পারে। ভালো করে দেখে নাও, বেশ অবধি বললেই হয়ে যাচ্ছে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে তোমাদের পর্ব ও পর্বাঙ্গ বলতে কি বোঝায়। প্রতিটি চরণে এক হ্রস্বজ্যোতি থেকে আর এক হ্রস্বজ্যোতি পর্যন্ত অংশকে পর্ব বলে। এরপর তোমরা এই কবিতার লাইনটা দেবে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। দেখো আমার পড়ার উপরে কিন্তু এই কাটাটা নির্ভর করছে। আমি যেমনভাবে পড়বো, যেখানে আমার থামাটা মানে শ্বাসটা পড়বে সেখানেই আমাকে কাটতে হবে। অর্থাৎ তোমাদের পড়তে হবে বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওইটা পড়ে থাকবে, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এরপর তোমাদের এর মাথার ওপরে মাত্রা বসাতে হবে। যখন ছন্দ নির্ণয় করতে হবে তোমাদের এইভাবে শ্বাস যেখানে পড়বে সেখানে তোমাদের আগে কেটে ফেলতে হবে, ফেলে তারপর মাত্রা দিয়ে দেখতে হবে যে এটা কোন স্বরবৃত্ত না মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে, সেটা তোমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো আছে এই দৃষ্টান্ততে প্রত্যেকটি চরণে 4টি করে জ্যোতি আছে। প্রতিটি চরণের প্রত্যেকটি খণ্ড বা ভাগকে পর্ব বলে। এরপর তোমরা চলে আসবে পর্বের গুরুত্ব। বাংলা ছন্দের পর্বের গুরুত্ব সমাধিক। একাধিক পর্বের সমন্বয়ে গঠিত হয় চরণ এবং চরণের সঙ্গে চরণ যুক্ত হয়ে স্তবক গঠিত হয়। ছন্দের প্রকৃতি বুঝতে হলে প্রতিটি পর্বের মাত্রা সংখ্যা প্রথমে নির্দিষ্টভাবে গণনা করতে হয়। পর্বের মাত্রা সংখ্যার উপর ছন্দের প্রকৃতি নির্ভর করে। পর্বের মাত্রা সমিতি ছন্দের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রতিটি চরণে মূল পর্ব ছাড়া অতি পর্ব অপূর্ণ পর্ব থাকতে পারে, এটা অবশ্যই লিখবে। এরপর দেখো কোনো চরণে একাধিক মূল পর্বের মধ্যে মাত্রা সংখ্যা কম বা বেশি থাকলে ছন্দের প্রয়োজনে প্রসারিত অথবা সংকুচিত করে মাত্রা গণনা করা হয়। এই দুটো অবশ্যই লিখবে। মূল পর্বের মাত্রা সংখ্যার উপর নির্ভর করে ছন্দের প্রকৃতি। যেমন দলবৃত্ত ছন্দের মূল পর্ব মাত্রা হচ্ছে 8 মাত্রা, কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের মূল পর্ব হচ্ছে 4, 6, 5, 7 মাত্রা এবং মিশ্র কলাবৃত্ত ছন্দের হচ্ছে 8 বা 10 মাত্রা। তাহলে এই 3টে অবশ্যই লিখবে। এরপরে দেখো আরও আছে, তোমরা যেগুলো পারবে মুখস্থ করে নেবে। পর্বের গুরুত্বর মধ্যে এগুলো লিখবে। এরপর আসি পর্বাঙ্গের যে সংজ্ঞাটা। পর্বের অন্তর্গত শব্দ ও দল উচ্চারণের সময় স্বরপ্রবাহের যে হ্রাস বৃদ্ধি ঘটে, দলের অক্ষর উচ্চারণের তারতম্যের জন্য কণ্ঠস্বরে যে স্বাভাবিক হ্রাস বৃদ্ধি ঘটে, তার ফলে প্রতিটি পর্বে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগ অনুভূত হয়। পর্বের অন্তর্গত এই স্বাভাবিক বিভাগকে পর্বাঙ্গ বলা হয়। এই হয়ে গেল সংজ্ঞা। এরপর তোমরা গুরুত্বটা লিখে দেবে। এখান থেকে দেখো দুটো আছে। সাধারণত যে কোনো পর্বে একাধিক পর্বাঙ্গ থাকে। একটি মাত্র পর্বাঙ্গে পূর্ণ পর্ব হয় না, আবার 3-এর অধিক পর্বাঙ্গ সাধারণত দেখা যায় না। অতি পর্বে পর্বাঙ্গ হয় না, অপূর্ণ পদী বা পর্বে পর্বাঙ্গ থাকতে পারে। পূর্ণ পর্বে সাধারণত পর্বাঙ্গগুলির সমান মাত্রা হয়ে থাকে। পর্বাঙ্গ ভাগ করে উচ্চারণ করলে শ্রুতি মাধুর্য সৃষ্টি হয়। ব্যাস, এখানে দেখো তোমাদের 6টা প্রশ্ন আমি রেখেছিলাম। এই 6টা প্রশ্ন তোমরা যারা মেজরে বেঙ্গলি রেখেছো, পার্ট 3 যে মেজর সেটাতে কাজে লাগবে, এবং মাইনরের যে বেঙ্গলির যে মাইনর বেঙ্গলির যেটা, সেখানেও তোমাদের অবশ্যই কাজে লাগবে, কারণ এটা আমি সাজেশনে রেখেছি। তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদের অনেকগুলোই দিয়ে দিলাম। এছাড়া দেখো এখানে আরও 3টে যে কোয়েশ্চেন আছে গুরুত্বপূর্ণ, এই 3টে কোয়েশ্চেনও আমি তোমাদের পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।